9 বছরের মেয়ের সাথে বিয়ে হওয়ার আগে দেশ ছেড়েছিল আরিফ। আজ 15 বছর পর সেই মেয়ের সাথে দেখা হলো বিদেশের মাটিতে, তাও আরিফ যে ভার্সিটি প্রফেসর সেই ভার্সিটি স্টুডেন্ট হিসেবে। 15 বছর দেখা হলেও প্রথম দেখায় তারা একে অপরকে চিনতে পারলো, কারণ তারা চাচাতো ভাই বোন। যোগাযোগ না থাকলেও একে অপরের ছবি তারা বহুবার দেখেছে। আরিফ যখন ক্লাসে ঢুকলো, ক্লাসে স্টুডেন্টদের দিকে নজর দিল। ক্লাসের এক কোণে তার দৃষ্টি থেমে যায়। সে বুঝতে পারে না সে যাকে দেখছে সে সত্যি এখানে উপস্থিত আছে। আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়াও তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়াও নিজের টিচার হিসেবে আরিফকে আশা করেনি। আরিফের তো মায়াকে দেখে হাত অ্যাটাক করাও উত্তম। মায়াও তার ঘোর কাটিয়ে উঠতে পারল না। এসব কি হচ্ছে? আরিফ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে ক্লাস নিল। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হওয়ার আগে আরিফ মায়াকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, মিট মাই ইন দ্য অফিস রুম। মিস মায়া, আমার সাথে অফিস রুমে দেখা করুন। আরিফ কথাটা বলে ক্লাসরুম থেকে বের হতেই ক্লাসের সকল স্টুডেন্ট একসাথে চিৎকার করে উঠল, ও উ ও উ। ভার্সিটি প্রায় 70% মেয়েদের ক্রাশ প্রফেসর আরিফ। তাকে এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ও রুট প্রফেসর বলা হয়। সকল মেয়েরা তার জন্য পাগল। সেই প্রফেসর একটি মেয়েকে নিয়ে তার সাথে দেখা করত বললে এটা নিয়ে ক্লাসের ছেলেরা মজা নিতে লাগলো, আর কিছু মেয়েরা বুকে আগুন জ্বলে উঠল। ক্লাস শেষে হলো, মায়া এলো আরিফের অফিস রুমে। প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থেকে বুকে সাহস জমালো। এমন পরিস্থিতিতে সে আসবে সে ভাবতেও পারেনি। আমেরিকায় আসলো আরিফের সাথে দেখা হবে, এটা জানলে হয়তো খান পরিবার তাকে এখানে আসতে দিত না। মায়া বুকে ফু দিয়ে অফিস কক্ষের সামনে এসে মায়া নক করলো দরজায়। মাই কামিং স্যার। অফিস রুমের ভিতরে থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, ইয়েস কামিন। মায়া অফিস রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলো। আরিফ তাতে বসতে বলে, সিট ডাউন। মায়া বসে চেয়ারে। ভীষণ অস্বস্তি হচ্ছে, কি জানি কি বলে এখন অপমান করবে। আরিফ নিজের চশমা টেবিলের উপর খুলে রেখে বলে, আমাকে চিনতে পেরেছিস? মায়া নিঃসংকোচে জবাব দিল, এই পৃথিবীতে আমার যার মুখটা সবচেয়ে বেশি চেনা সে আপনি খান সাহেব। মায়া বোকা লাজুক মেয়ে, তাই চাইলেও নিজের ভিতরের কথা লুকিয়ে রাখতে পারে না। তারা আবেগটুকু সে কখনোই লুকিয়ে রাখতে পারে না। আরিফ নিজের চশমাটা পরল। মায়ের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলে, এখানে কেন আসছিস? মায়া এই প্রশ্নের উত্তর দিতে চাইলেও না কেন যেন এই প্রশ্নের উত্তর সে এখনই আরিফকে জানতে চায় না। তবে এখন তো কিছু একটা বলতে হবে। এই নিয়ে মায়া অস্তিত্বে কিছু উত্তর দিতে পারে না। এতে রেগে যায় আরিফ। টেবিলের উপর নিজের হাত জোরে রেখে প্রশ্ন করে, হুই ডিড ইউ কাম হিয়ার? টেবিলের উপর আরিফের হাত রাখার শব্দে ভয়ে কেঁপে ওঠে মায়া। মেয়েটা অল্পতেই ভয় পেয়ে যায়। ভীতু গলায় বলে, ইউনিভার্সিটির জন্য আমি স্কলারশিপ পেয়েছি। তোর সাথে আর কে আছে? আমি একাই। কোথায় থাকিস? ইউনিভার্সিটি হোস্টেলে। আজ থেকে আমার বাসায় থাকবি। নিজের সব জামা কাপড় প্যাক করে নিয়ে আয়, হোস্টেলে থেকে যা। আরিফের এমন কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায় মায়া। যে লোক তার জন্য বাড়ি ছেড়েছে সে কিনা বলেছে তার বাসায় থাকবে মায়া। এই যে কিছুতেই মানতে পারছে না মায়া। মায়া হা করে তাকিয়ে থাকে আরিফের দিকে। মনে মনে ভাবছে লোকটার মাথা তার ঠিক আছে তো? মায়া নাকি আরিফের বাসায় যাবে। এই কথা যদি খান পরিবারে জানে তাহলে আরিফের মতো তাকেও কন্যা করে দিবে নিশ্চিত। মায়া মেয়ে বলল, এই লোকটা
জন্য সব হারিয়েছি, এখন পরিবারও হারাতে দেখেছি। মায়া কোনো প্রক্রিয়া না দেখেই রেগে যায় আরিফ। রেগে গিয়ে উচ্চস্বরে বলে, ডিড ইউ হিয়ার হোয়াট আই সাইড? আরিফের ধমকে আর একটু ঘাবড়ে যায় মায়া। এই বজ্জাত লোকটার মতিগতি ঠিক বুঝতে পারল না মায়া। কনসেন্ট্রেট না হোক এই ভেবে মায়া উঠে হাঁটতে লাগলো বাইরে যাওয়ার জন্য। আরেকবার এখান থেকে বের হলে ভুলেও এই লোকের সামনে পড়ব না। এমন সময় আরিফ বলে, কোনো জামা কাপড় লাগবে না, এভাবেই চল। পিছন ঘুরে মায়া মৃদু সুরে মুখ দিয়ে আওয়াজ করে, হ, কানে প্রবলেম আছে না? যা বলি তাই শুনতে পাস না? মায়া দ্রুত মাথা নাড়ায়, না না, কোনো প্রবলেম নেই। তাহলে চল। চেয়ার থেকে উঠে শার্ট ঠিক করতে করতে বলে আরিফ। মায়া আরিফের কথা অর্থ বুঝতে না পেরে কিছুক্ষণ বোকা চেয়ে থাকে। এরপর বোকা কণ্ঠে বলে, কোথায়? আরিফ মায়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বিরক্ত ভরা কণ্ঠে বলে, কানে আসলে কোনো প্রবলেম আছে, ডাক্তার দেখাতে হবে। এক কথা কতবার বলতে হয়? আমার এক কথা একবারের বেশি বলা পছন্দ না। তুই মনে কর আমি একটু আগে কি বলতেছি। আর চল আমার সাথে। মায়া এদিক সেদিক বোকা চেয়ে মনে করতে লাগলো আরিফ তাতে কি বলেছে। খানিক সময় ভাবার পর মনে পড়ে গেল আরিফ তাতে নিজের বাসায় যাওয়ার জন্য কথা বলেছে। কিন্তু মায়া তো আরো দুটো ক্লাস আছে, এখন তো যেতে পারবে না। আর এছাড়াও এই লোকটার সাথে কেন বা যাবে সে, যে কিনা তার স্বামী হয়ে কোনোদিন স্বামীর দায়িত্ব পালন করেনি। এছাড়া এই খবিশ লোকের সাথে যা তার কোনো ইচ্ছা নেই। সে কেন শুধু শুধু এই লোকের সাথে থাকতে যাবে, যে কিনা তাকে স্ত্রী হিসেবে মানে না। 15 বছর আগে তাকে ফেলে চলে এসেছিল এদেশে। এরপর তার উপর দিয়ে কি গিয়েছিল তা কি আরিফ জানে? আর এই লোকের সাথে গেলে তাকে খান বাড়িতে ফেরত যাওয়ার আশা ছাড়তে হবে। ছোটবেলায় মা যাকে সবচেয়ে বেশি ভয় পেত সে আরিফ। বাঘের থেকেও হয়তো বেশি ভয় পেত। ভয়টা থেকে গেছে এখনো কিছুটা। তাই সরাসরি তার বাসায় যাওয়ার কথা মানা করতে পারল না মায়া। ইয়েনে বলল, আসলে আমার না আরো দুটো ক্লাস আছে, আমি এখন যেতে পারবো না। আরিফ মায়ের দিকে তাকিয়ে বলে, ক্লাস করতে হবে না। না, করতে হবে। ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকলেও আমার সিস্টেমারে মার্ক কম আসবে। আরিফ মায়ের দিকে এগিয়ে আসলো। মায়া বুঝে পিছিয়ে যায়। উচ্চতায় মায়া আরিফের বুক অব্দি হবে। আরিফ নিজের চশমার উপর নিচ করে বলে, তোর টিচার আমি, এখানকার প্রফেসর। আমার কথা না শুনলে একদম এই ইয়ারের সবগুলো সিস্টেমার ফেল করেই দেব। আরিফের ব্ল্যাকমেইল এর কিছুটা ভয় পেয়ে যায় মায়া। সে এখানে এসেছে পড়াশোনার জন্য, এত স্ট্রাগল করে দেশে পাড়ি দিয়েছে শুধুমাত্র পড়াশোনার জন্য। এখন যদি সেটাই না হয় তাহলে? মায়া দ্রুত বলে, বাবা না, প্লিজ চলুন, আমি যাচ্ছি। বলেই মায়া আরিফের আগে কক্ষ থেকে বের হয়ে গেল। কক্ষ থেকে বের হতেই কক্ষের ভিতরে থেকে আরিফ গলা শুনতে পায় মায়া। হাতের বাঁ দিকে তো ক্লাসরুম, সোজা ক্লাসের যা। ক্লাস শেষ হলে আমার অফিসে চলে আসবি, ভুলে ফাঁকি দেওয়ার ট্রাই করবি না। আরিফের এমন কথায় বোকা মনে যায় মায়া। এই লোক না মাত্র বলল তার ক্লাস করতে হবে না, আবার এসব কি বলছে? আমাকে ডাক্তার দেখাতে হবে না, এই লোকটাকেই বোধহয় ডাক্তার দেখাতে হবে। যত সব, এর সাথে দেখা হওয়ার কোনো দরকার ছিল? অন্য কেউ ইউনিভার্সিটি প্রফেসর হতে পারলো না, আমার ভার্সিটির কেন হতে হলো? এর জ্বালায় তো বোধহয় শিখতে পারবো না। মনে মনে এগুলো বলেই আরিফকে ভেক্সি কাটলো মায়া। চলে গেল নিজের ক্লাসে। সেই ক্লাসে প্রবেশ করতেও মনে হলো কোনো সেলিব্রিটি প্রবেশ করেছে সেই ক্লাসে। সবাই আবার একসাথে চিৎকার করলো, ও হু ও।
কিছু স্টুডেন্ট চিৎকার করে বলে, টুডে ইজ কুইন ইজ কামিং। মায়া সবার এমন আচরণে বেশ লজ্জা পেল। সে তার সিটে গিয়ে বসতে বসতে অনেক স্টুডেন্ট তাকে ঘিরে দিল। সবার মুখে একই প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য অফিস রুম? উই ডিড আরিফ স্যার কলিং। মায়া তাদের প্রশ্নের উত্তর দিতে অবস্থিত বোধ করলো, আর তাদের এমন বিহেভ মায়াকে অস্বস্তি ফেলে দিচ্ছে। মায়া মাথা নিচু করে রইল, কারোর কোনো কথা উত্তর দিল না। ক্লাসের টিচার আসায় সবাই নিজের সিটে ফেরত চলে গেল। ছুটির পর মায়া চাইলো আরিফ তাকে দেখার আগেই হোস্টেলে চলে যেতে। হোস্টেলে চলে গেলে আরিফের সাথে যেতে হবে। এই ভেবেই মায়া ক্লাসরুম থেকে বের হয়ে এদিক সেদিক তাকিয়ে সোজা বের হতে চাইলো ইউনিভার্সিটি থাকে। তার ভাবনা পানি ঢালতে সেখানে নিজের গাড়ি নিয়ে উপস্থিত হলো আরিফ। কোনো দিকেই খেয়াল না থাকায় মায়া হাঁটতে হাঁটতে সোজা ধাক্কা খেলো আরিফের সাথে। মুখ তুলে তাকালো, দেখলো আরিফ। আরিফকে দেখে নকল হাসলো মায়া। আরিফ তাকে বলেছিলাম ছুটির পরে আমার সাথে যেতে, তুই এদিকে কই যাচ্ছিস? মায়া তার হাতে থাকা বই দিয়ে নিজের নাক অবধি ধরে মুখ ঢাকে। দেখা যাক শুধু তার চোখ দুটো। মায়া ওই দুটি চোখে কি যে মায়া, তা হজম করার শক্তি নেই আরিফের। আরিফ চোখ ঘুরিয়ে আবার মায়ের দিকে তাকালো। মায়ের দুই পাশের মাথা নাড়িয়ে বলে, কোথায় যাচ্ছিলাম না, আপনাকেই খুঁজছিলাম, বিশ্বাস করুন। আপনার মাথা ছুঁয়ে বলছি, বলে আরিফের মাথার দিকে মায়া হাত বাড়ালো। আরিফ নিজের মাথা সরিয়ে নেয়। মুভ ইওর হেড। আমার মরার কোনো শখ নেই, নিজের হাত সরা। মায়া বুঝে ধরা খেয়ে গেছে সে, এখন আর কিছু বলা নেই। আরিফ মায়াকে বলে, গাড়িতে ওঠ। কি বলছি? গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ বলছি, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। কি বলছি? গাড়িতে ওঠ। মায়া আশেপাশে একবার চোখ বুলালো, দেখলো আশেপাশে কেউ আছে কিনা। আশেপাশে স্টুডেন্টের দিয়ে একদম ঠাসা। ভার্সিটি ছুটি হয়ে গেছে এখন, যার কারণে স্টুডেন্টের অভাব নেই গেটের সামনে। এদের ভিতরে দিয়ে এখন মায়া কিভাবে যাবে আরিফের সাথে? এখন যদি সে আরিফের গাড়িতে ওঠে, আগামীকাল তাকে নিশ্চিত ভার্সিটি হ্যারেস করা হবে। আর এখন যদি আরিফের সাথে না, আরিফ নিশ্চিত সিনসিটের করবে। এই তো স্টুডেন্টরা মাইকে নিয়ে গসিপ কম করবে না। আবার আরিফের সাথে গিয়েছে শুনলে খান পরিবার নিশ্চিত তাকে মেরে ফেলবে। মায়া পড়ে যায় মহাবিপদে। এখন যেদিকে যাক না কোনো বিপদ। এই যে একটা গান আছে না, উত্তর ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে যাওয়া মঙ্গল। এখন অবস্থায় এখানে মায়ার রীতিমতো চিপায় পড়ে গেছে সে। এমন সময় আরিফ তাকে আবার ডাকে, গাড়িতে উঠবে নাকি, কোলে করে উঠাবো। আরিফের এমন কথাই মায়ের চোখ বড় বড় করে তাকায় আরিফের দিকে। এই লোকে কি বলে, মান সম্মান ভয় নেই, যা মুখে আসে তাই বলে দেয়। দেখি কথা বলার আগেই দুইবার ভাবে না। মায়া ভাবে যদি লোকটা সত্যি সত্যি এমন কোনো কাজ করে বসে তাহলে তো হলো। যেহেতু এভাবে বলতে পেরেছে, করতে আর কতক্ষণ। আশেপাশে অনেকে তাকে লক্ষ্য করে আরিফের সাথে কথা বলেছে। দেখে দূরে থেকে 15 থেকে 10 তাদের লক্ষ্য করেছে। মায়া পরিস্থিতি বুঝতে পেরেছে, আরিফের সাথে তার যেতেই হবে। শুধু শুধু এখানে দাঁড়িয়ে নাটক করা কি দরকার? আরিফ গাড়ির পিছনে গেট খুলে দাঁড়িয়েছিল। মায়া চট করে গাড়ির ভিতরে উঠে পড়ে, যাতে কেউ লক্ষ্য না করতে পারে। বাড়িতে উঠে গাড়ির লক লাগিয়ে দিয়ে মায়া বলতে থাকে, আরে চলুন চলুন। মায়া গাড়িতে উঠতেই আরিফ ড্রাইভিং সিটে উঠে বসলো। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে থামলে একটি কালো রঙের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সামনে। দোতলার কাছের দেওয়ালে চকচক করে ছিল দিচ্ছে। সন্ধ্যায় গধূলির রঙে সোনালি আলো এসে পড়েছে কালো রঙের বাড়িখানা। এতে যেন বাড়িখানার সৌন্দর্য আর বৃদ্ধি পেয়েছে। বাড়ির এক কোণে বাড়ির নাম লেখা,
স্টুমিয়ে মায়া তখনও গাড়িতে বসা। গাড়ি জানলা দিয়ে মুখ বের করে বাড়িখানা দেখল। আরিফ এসে দরজা খুলে দিল। মায়া গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে হা করে তাকিয়ে থাকে বাড়িটির দিকে। বাড়িতে সৌন্দর্য বর্ণ দেওয়ার মতো না। মায়া আরিফকে বোকার মতো একটু প্রশ্ন করে, এ বাড়িতে কি আপনি কাজ করেন? মায়া কথায় আরিফের 100 ভোল্টেজের শক লাগে। তার বাড়িতে সে কোনো কাজ করতে যাবে কি? উচ্চ শব্দ করে বলে আরিফ। মায়া এবার অফিসের ভঙ্গিমায় বলল, আপনারাও কানের সমস্যা আছে নাকি? আমি এখানে কাজ করি মানে? এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। কি আপনার বাড়ি মানে? আমি বিশ্বাস করি না। এখন বললেন না মিসের গাড়িটা আপনার। এই গাড়ির বাড়ি দুটাই আমার। এবার শখটা মারাই লেগেছে। আরিফের কথায় মায়ের চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে যায়। এর থেকে ভালো যদি আরিফ বলতো পুরো আমেরিকাই তার, সেটা হয়তো মিথ্যা হলেও মানা যেত। এত বড় আলিশান বাড়িও গাড়ি আরিফের এই কিছুতেই মেনে নিতে পারল না মায়া। বাংলাদেশে মায়া ও আরিফের পরিবার অর্থ খান পরিবার এতটা বড় লোক নয় যে আরিফের আমেরিকার মতো দেশের নিজের বাড়ি থাকবে। ওয়েট, আবার থাকতেও পারে। গত 15 বছরে আরিফের সাথে খান পরিবারের কারোর তেমন যোগাযোগ হয়নি। বছরে একটি মাত্র দিনে আরিফ নিজ থেকে খান পরিবারের সাথে যোগাযোগ করত। বছরের ওই একটি দিন ছাড়া আরিফের কোনো খবর পাওয়া যেত না। তেমন সে কি করেছে, কোথায় আছে, কিভাবে আছে, এর কোনো খবর জানতো না খান পরিবার। এমনকি আরিফ যে আমেরিকায় আছে এই খবরে কেউ জানে না। আমেরিকায় সে আসলো কিভাবে এতেও কারো জানা নেই। আর এছাড়া আরিফ আমেরিকায় বড় একটি ইউনিভার্সিটির প্রফেসর। সেখানে বেতন অনেকটাই হবে। এই কথা মাথায় আসতেই আরিফের কথা বিশ্বাস হলো মায়া। আরিফ বাড়িটির এগিয়ে গেল। মায়াও তার পিছু পিছু যায়। আরিফ বাড়ির সামনে লাগানো লকে কি সব পাসওয়ার্ড টাইপ করলো। অত সব বুঝল না মায়া। মায়া বাড়িটির একটি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আরিফের টাইপ করা শেষ হলো। সেই দেয়ালটি আস্তে আস্তে সরে যায়। মায়া খেয়াল করেনি তা, যার কারণে দেয়ালটি সরে যেতে হু উড়িয়ে বাড়িটির ভিতরে মুখ ধুবড়ে পড়লো কালো রঙের মার্বেল পাথরের ঠোলে। এতে সামান্য ব্যথাও পায় সে। তাতে এভাবে পড়তে যেতে দেখেও আরিফ কোনো প্রক্রিয়া দেখায় না। মায়াকে ডিঙিয়ে সোজা ভিতরে চলে যায়। কিছুটা দূরে গিয়ে পকেটে হাত খুঁজে বলে, সর এখান থেকে, তাহলে দেওয়ালের সাথে চাপা করবি। আরিফের কথা শুনে মায়ের দেওয়ালের দিকে তাকাতেই দেখতে পায় দেওয়ালটি আবার আস্তে আস্তে চেপে যাচ্ছে। মায়া তড়িঘড়ি করে উঠতে দাঁড়ায়। এরপর দ্রুত পায়ে আরিফ যে দিকে যাচ্ছিল সেদিকে যেতে যেতে বুকে ফু দিয়ে বলে, আল্লাহ এত তাড়াতাড়ি তোমার কাছে রাখো না, জীবনে এখনো সংসার করা বাকি। বলে আবার আরিফের পিছু নিল মায়া। আরিফ সেদিকে যাচ্ছিল, মায়াও সেদিকে যাচ্ছিল। আরিফ ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে মায়াও আরিফের পিছু পিছু যায়। মায়া আরিফের পিছনে এমন সুপার গ্লু মতো আটকে আছে দেখে আরিফ কিঞ্চিত রাগ নিয়ে বলে, চুপচাপ সোফায় গিয়ে বসে থাক। আরিফের এমন কাটখাট কথাবার্তায় রাগ হলো মায়া। সে মুখ কুচকে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো আর বিড়বিড় আরিফের গাল মন্ত করতে লাগলো। মায়াকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে আরিফ চলে গেল দোতলায়। মায়া বসে বসে ড্রয়িং রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বাসার ভেতরে রং থেকে শুরু করে সব ফার্নিচার ও শোপিস কালো রঙের। মায়া মনে মনে বলল, এই লোকের কি কালো রোগ আছে? জামা কাপড় পরে কালো, গাড়ির রং কালো, বাসার রং কালো, আবার বাসার সব জিনিসপত্রও কালো। কিছুক্ষণ বাদে আরিফ আসলেও পরনে তার কালো
ট্রাউজার ও কালো টি শার্ট। মাত্র শাওয়ার নিয়েছে হয়তো, চুল দিয়ে চুপ চুপ করে পানি পড়ছে। মায়ের সামনে এসে বলল, আমার সাথে আয় বলেই আবার যেদিকে এসেছিলে সেদিকে চলে যায় আরিফ। মায়া উঠে গিয়ে আরিফের পিছনে। ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে দোতলায় করিডোরে পৌঁছায় তারা। করিডোরে বাম পাশে একটি কক্ষ প্রবেশ করে তারা। বেডরুম কিন্তু কার? আরিফ রুমটাতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। বিশাল বড় রুম। মায়ের চোখ ঘুরে এদিক সেদিক দেখছে আর আরিফের পিছু পিছু হাঁটছে। আরিফ বেডরুমের ভিতরে একটি দরজা দিয়ে অন্য আরেকটি রুমে প্রবেশ করে, সাথে মায়া। মায়া এমন দেখে বলে, বাহ, একটু রুমের ভিতরে আর একটি রুম। তবে এই রুমটির ভেতরে খেয়াল করতেই মায়ার চোখ ছানা বড়া হয়ে যায়। বিশাল বড় ড্রেসিং রুম, চারিদিকে বিভিন্ন ধরনের মেয়েদের পোশাক, তবে সবগুলোই বাঙালি পোশাক। শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস এমন ধরনের। মায়া এ রুমে প্রবেশ করার দরজার দিকে ইশারা করে আরিফকে বলে, এটা কি ডোরিমনের দরজা, যে দরজা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়? মায়ের এমন আজব প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় আরিফ। ক্রু কণ্ঠে বলে, না, তাহলে এই দরজা দিয়ে আমরা এই শপিং মলে আসলাম কিভাবে? আরিফ তার দিকে চোখ বাঁকিয়ে তাকিয়ে বলে, এটা শপিং মল না, এটা আমার বাসা। আরিফের এমন কথায় থতমত খেয়ে যায় মায়া। বলে, ওহ ওহ, এখান থেকে যে জামা ভালো লাগে সেটা পরে নে। আর এইটাই তো রুম এখন থেকে। আরিফের কথা শেষ হতেই মায়া মনে মনে অঙ্ক কষতে শুরু করে। দুয়ে দুয়ে চার মিলিয়ে আরিফকে বলতে আরম্ভ করে, এ জামা তো আমি কখনো পরবো না। আপনার সাথে যখন আমার ইয়ে হয়, মানে বিয়ে হয়, তখন আপনার বয়স 17। এখন 15 বছর পর আপনার বয়স 32। এই 15 বছর নিশ্চিত আপনি এখানে। আমি শিওর আপনি বিয়ে করেছিলেন আর এগুলো আপনার বউয়ের জামা। আমি আমার সতীনের জামা কাপড় পরতে পারবো না, সরি। এত মহান আমি না। মায়ের এসব আজাইরা কথাবার্তা শুনলো আরিফ। মায়ের এসব কথা শুনে এখন তার সামনে হচ্ছে কসম মায়ের কানে নিচে একটা থাপ্পড় মারতে। চলবে। বানানো ভুল থাকলে মেনশন দিয়ে।